বেসিক কনসেপ্ট অফ আইসিটি, আইসিটি সংক্রান্ত সাধারণ জ্ঞান যেটা। This call is now taking notes. This call is now being recorded. ওকে, তো আইসিটি সংক্রান্ত সাধারণ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আইসিটি বিষয়ে। তো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমাদের আইসিটির বিষয় জানতে হলে আমাদের আগে জানতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। কারণ আমরা হয়তো আমাদের আইসিটি বই সবারই আছে, ইভেন এখন 6 থেকে অনার্স লেভেল পর্যন্ত আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু অনেকেই আমরা জানি না আইসিটি কি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। তো আমরা সেই ক্ষেত্রে আগে আমাদের ডেফিনিশন যেটা বা সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এখানে আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে সংক্ষেপে আমরা আইসিটি বলি, যেটার ইংলিশ ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো আইসিটি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন ও সফটওয়্যারের সাহায্যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও আদান প্রদান ইত্যাদি করা যায়। তার মানে আমরা দেখছি কি, সরি, ওকে, তো এখানে কিছু টার্মস এসছে, যেমন কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার। তো এই জিনিসগুলো ছাড়া কিন্তু আসলে আইসিটি কল্পনা করা যায় না। তবে এর মধ্যে যেমন সফটওয়্যার যে জিনিসটা, সেটা কিন্তু আসলে কম্পিউটারের অংশ। আবার কম্পিউটার কিন্তু একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার কিন্তু একা কাজ করতে পারে না বা একা চলতে পারে না। কম্পিউটার ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। আবার কম্পিউটার সাহায্যে যদি আমরা অন্যের সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদের কিন্তু ইন্টারনেটটা দরকার। আর ইন্টারনেট ব্যবহার করে যদি আমরা কম্পিউটারের সাহায্যে কমিউনিকেশন করতে চাই বা মোবাইলের সাহায্যে কমিউনিকেশন করতে চাই, সেটা কিন্তু আমরা টেলিকমিউনিকেশন বলছি। তাহলে আমরা এখানে দেখতে যে 4টে টার্ম এখানে ইউজ করা হয়েছে, কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন ও সফটওয়্যার। 4টেই কিন্তু রিলেটেড এবং একটা অন্যটা ছাড়া কিন্তু কাজ করতে পারে না। তো এই যে 4টে টার্ম আমরা দেখলাম, এই 4টে টার্ম একসাথে কাজ করে কি করে? তথ্য সংগ্রহ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো বর্তমান বিশ্বের সব থেকে দামি জিনিস কি? কেউ কি বলতে পারবে এটা? বর্তমানে সব থেকে বিশ্বের দামি জিনিস কি? ইন্টারনেট। ইন্টারনেট। আচ্ছা, আর কেউ? স্যার ইনফরমেশন। কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কৃত্রিম কম্পিউটার, বুদ্ধিমত্তা, এআই, এআই। তথ্য, ওকে, স্যার সুপার কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইনফরমেশন। ওকে, আমি 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 শেয়ার করছি। অনেকগুলো উত্তর আমরা পেয়েছি, যেমন এআই, কোয়ান্টাম কম্পিউটার, ইন্টারনেট, বাট আমি একজনের উত্তরটা পেলাম, যেটা হচ্ছে তথ্য বা ডেটা। বর্তমানে পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে ডেটা বা তথ্য। কিভাবে? যেমন আমরা যদি একটা ভুল ইনফরমেশন, ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করি, তাহলে একটা দেশের যুদ্ধ হয়ে যেতে পারে, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে শুধু একটা ভুল তথ্যের কারণে। এমনই একটা সঠিক তথ্য একটা বড় আবিষ্কারের দিক উন্মোচন করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যে বলছি ইন্টারনেট, কম্পিউটার বা এআই, এগুলো আরো এগুলো হচ্ছে আমরা ডেটা ব্যবহার করে এই জিনিসগুলো ডেভেলপ করছি, কিন্তু আমাদের বেসিক যে জিনিসটা সব থেকে দামি, সেটা হচ্ছে ডেটা। ডেটা যদি কোনো একটা কোম্পানির কাছ থেকে চুরি হয়ে যায় বা সেই কোম্পানির কাছ থেকে অন্য কেউ হ্যাক করে নিয়ে যায়, তাহলে সেই কোম্পানিটাই ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের বর্তমান বিশ্বের সব থেকে দামি জিনিস বলবো আমরা কাকে? ডেটা বা তথ্য। বাট এখানে একটা বিষয় হচ্ছে, যেমন তথ্যের ইংলিশ কি? আমরা তথ্যের ইংলিশ বলি ইনফরমেশন। তাহলে ডেটাটা কি? এটা একটা প্রশ্ন হতে পারে। তো ডেটা হচ্ছে ওই তথ্যটাকে আমরা যদি আরো ছোট ছোট অংশে ভাগ করি, তাহলে আমরা যে পার্ট গুলো পাই, যেমন আমরা কম্পিউটারে যেগুলো লিখি, আমরা সাধারণত মোবাইলে বা কম্পিউটারে বাংলা বা ইংলিশে লিখি, বাট কম্পিউটার কিন্তু বাংলা বা ইংলিশ চেনে না বা বোঝে না। তাহলে কম্পিউটার কিভাবে এই জিনিসগুলো নিয়ে আমাদের সাথে কমিউনিকেট করে? মূলত কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস
চিনতে পারে শুধু জিরো এবং অন, যেটাকে আমরা বলি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা ছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস অন্য কোনো কিছুই চেনে না। তাহলে আমাদের যে কথাগুলো বা আমাদের যে লেখাগুলো, এটা কম্পিউটার কিভাবে বুঝতে পারে? এর ভিতরে কিছু অ্যালগোরিদম এবং প্রোগ্রামিং কাজ করে। আমাদের যেমন যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদের এই ইয়েটা আছে যে আমরা একটা অক্ষরকে আমরা কিভাবে বাইনারিতে ফরম্যাট করতে পারি। হ্যাঁ, ওখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও থাকে। তো যেমন আমরা এ এ যদি বলি, এর কিন্তু বাইনারি ফরম্যাট হচ্ছে 1010। ওকে, তো এরকম কতগুলো ফরমেশন আছে যেটা দিয়ে আমরা হয়তো এ লিখছি বা বি লিখছি, কিন্তু কম্পিউটার কিন্তু জিরো অনের একটা ফরমেশন সে বুঝতে পারছে যে, মানে তার কাছে, কম্পিউটার কাছে একটা ডেটা শিট বা একটা লাইব্রেরি আছে। ঠিক আছে, আমাদের যেমন স্কুলে লাইব্রেরি থাকে, লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন বই নিয়ে পড়তে পারি। তো আমরা জানি যে লাইব্রেরির কোন শেলফে কোন বইটা আছে। তো ইলেকট্রনিক ডিভাইসের কাছেও এরকম একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরি ব্যবহার করে সেই ডিভাইসটা বুঝতে পারে যে এ মান, যে ইনপুটটা আসলো, এই ইনপুটটা আসলে কোন বাইনারি সংখ্যা বলছে। তো এইভাবেই কিন্তু কম্পিউটার আমাদের সাথে কমিউনিকেট করে, এবং কম্পিউটার আমরা যেটা দিচ্ছি অ্যানালগ সিগন্যাল, যেটা সেটা কম্পিউটার ডিজিটালি কনভার্ট করে সে বাইনারিতে কনভার্ট করছে, করে সেটা ক্যালকুলেশন করে সে যখন আবার আহ, আহ, আমাদেরকে দিচ্ছে, মানে যেটাকে আমরা আউটপুট বলি সাধারণত, সে আউটপুটটা কিন্তু সে আবার রিভার্স করে আমাদেরকে আবার অ্যানালগ সিগনালে ফিরিয়ে দিচ্ছে, যেটা আমাদের মতো করে আমরা পড়তে পারি। তাহলে কম্পিউটার মাঝে যে কাজটা করছে, যে ওই যে আমাদের একটা অ্যালফাবেট বা একটা ক্যারেক্টারকে ভেঙে ভেঙে তার মতো করে নিচ্ছে, ওই যে ভাঙার যে পার্টটা, ওইটাই মূলত ডেটা। ওকে, তাহলে আমরা কিন্তু ইনফরমেশন বা তথ্য কিন্তু কতগুলো ডেটার সমষ্টি। যেমন তোমরা যখন আরেকটু বড় হবে, আরেকটু উপরে ক্লাস, যখন বাইটের হিসাবটা শিখবে, হ্যাঁ, আমরা যেমন কিলোবাইট, মেগাবাইটের নাম শুনেছি। তো এখানে বিট বাইটের অনেক হিসাব আছে। আমরা যখন ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট স্পিড কত পাচ্ছে, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। তো এই যে ছোট ছোট ভাগ যেটা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস করে, এই যে ছোট ছোট অংশকে আমরা ডেটা বলছি, এবং এই ডেটা আস্তে আস্তে বড় হয়ে একটা ইনফরমেশন দেয়। তো পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে ওই ডেটাটা। ওই ডেটা যদি কোথাও লিক হয় বা ওই ডেটার সংকেত যদি কেউ জেনে যায়, তাহলে কিন্তু সে ওই পুরো প্রসেসটাই কিন্তু হ্যাক করতে পারে। হ্যাকাররা কি করে, ওই ডেটাটা কালেক্ট করে, ফলে তাদের কাছে হ্যাক করাটা ইজি হয়। যে কেউ কিন্তু হ্যাক করতে পারে না, কারণ আমরা তো ওই যে ডেটার যে ফরমেশন, এটা তো জানি না। যখন আমরা ডেটার ফরমেশনটা জানতে পারবো, তখন আমরা সেই জিনিসটা ভাঙতে পারবো এবং সেখানে ঢুকতে পারবো। তো কম্পিউটার কি করে, কম্পিউটার বা আইসিটির যে বিষয়টা, সেটা আমরা ইন্টারনেট, কম্পিউটার, এগুলো ব্যবহার করে আমরা কি করি, তথ্য সংগ্রহ করি, প্রক্রিয়াকরণ করি, সংরক্ষণ করি, আদান প্রদান করি। তার মানে সহজ কথায় বলতে গেলে, আমরা ইনপুট, প্রসেস, আউটপুট, যেটা আইপিও সাইকেল বলা হয়। তো এই যে জিনিসটা আমরা কিন্তু আইসিটির সাহায্যে বা এই যে ডিভাইসগুলোর সাহায্যে করতে পারি। তাহলে আমরা বেশি গভীরে না গিয়ে আমরা সাধারণ ভাষায় বলতে পারি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কম্পিউটার, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন ও সফটওয়্যারের সাহায্যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আদান প্রদান ইত্যাদি করা যায়। এটা হচ্ছে একেবারে সিম্পল একটা কথা। আর আমি মাঝখানে যেগুলো বললাম, এগুলো একটু আপার লেভেলের কথা। এগুলো তোমরা যখন আর একটু পরে ক্লাস যাবে, তখন আরো বিস্তারিত জানতে পারবে। চলুন জেনে নিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিহাস। তো এইখানে ডান পাশে আমরা কতগুলো সাল দেখছি। যেমন প্রথমে দেখছি 1940s, দেন 1969, দেন 1980s, দেন 1990s, দেন আধুনিক যুগ। আমাদের এই যে যুগটা কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, যেমন প্রাচীন যুগ ছিল, মধ্যযুগ ছিল, আবার এর মাঝে কিছু অন্ধকার যুগ ছিল। অন্ধকার যুগ এটা হচ্ছে সাহিত্যের ভাষায় বলা হয় আর কি। আর এখন আমরা আধুনিক যুগে বসবাস করছি। কিন্তু কম্পিউটারটা কিন্তু আরো অনেক আগে, বা আইসিটির যে রিলেটেড যে চর্চা, এটা কিন্তু আরো অনেক আগে থেকে শুরু হয়েছে, সেই 1940 সাল থেকে। সেটা বোঝানোর জন্য এই সাইকেলটা দেওয়া হয়েছে যে 1940 সাল থেকে কিন্তু আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু চলমান। তো আমরা পরে দেখি যে আসলে
আহ, কখন থেকে আসলে এটা শুরু হয়েছিল যে ইলেকট্রনিক ডিভাইস গুলো? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কিসের? এটা এনিয়াক। এনিয়াকটা কি? দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কম্পিউটার। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হচ্ছে এই এনিয়াক, যেটা হয় একটা বিশাল বড় রুমের মতো। এবং এই পুরো যে রুমের ভেতর যত যন্ত্রপাতি দেখতে পাচ্ছি পুরোটা জুড়েই হচ্ছে একটা কম্পিউটার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে কম্পিউটার সাইজ যদিও বড়, কিন্তু এইটার ক্যাপাসিটি কিন্তু খুবই সীমিত ছিল। কয়েক বাইট বা কয়েক কিলোবাইট ছিল এর মেমোরি। তো যেটা এখানে আমরা পয়েন্টগুলো যদি একটু দেখি, 1937 থেকে 42 এই যে সময়টায়, এই সময়ে জন আতানাসভ ও বেরি এবিসি তৈরি করে, যা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের ভিত্তি। আচ্ছা, এবিসি হচ্ছে আমাদের কম্পিউটারটা যে প্রথম যে মেকানিজম করা হয় সেটাকে আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যাবাকাস। হ্যাঁ, অ্যাবাকাস থেকেই এই কম্পিউটার তৈরির যে ধারণা সেটা এসেছে। সেটাকে হচ্ছে সংক্ষেপে এবিসি বলা হয়। তো সেটা হচ্ছে 1937 সালে, 1937 সাল থেকে 1942 সালে মাঝামাঝি। এক্সাক্ট টাইমটা আসলে ওইভাবে এক্সাক্ট টাইম বা ডেটটা এখনো ওইভাবে পাওয়া যায় সম্ভব হয়নি। এই জন্য একটা আমরা রেঞ্জ দিয়েছি যে এই রেঞ্জের মধ্যেই হয়তো এটা তৈরি হয়েছিল। 1943 থেকে 45 এই সময়টাতেই এনিয়াক তৈরি হয়, যেটা বললাম যে পৃথিবীর প্রথম কম্পিউটার, যা প্রথম সাধারণ উদ্দেশ্যের ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যেটাতে ডিজিটালি আমরা কাজ করতে পারতাম। অ্যাবাকাসটা ছিল কিন্তু অ্যানালগ, মূলত গণনাকারী যন্ত্র ছিল অ্যাবাকাস। এই গণনাকারী যন্ত্র থেকেই কিন্তু আজকের কম্পিউটারের উৎপত্তি। আমরা যখন এখন গণনা করি কিসে? ক্যালকুলেটরে। বাট ক্যালকুলেটরও কিন্তু অন কাইন্ড অফ কম্পিউটার, মোবাইলও কিন্তু অন কাইন্ড অফ কম্পিউটার। বাট একেবারে প্রথমের দিকে আমাদের ছিল হচ্ছে অ্যাবাকাস নামে একটা যে এবিসি যেটা বলা হচ্ছে, অ্যাবাকাস নামে একটা সিস্টেম, যেটার মাধ্যমে আমরা হিসাব করতাম, যেটা সাহায্যে আমরা হিসাব করতাম। সেইটার থেকে আরেকটু আপডেট ভার্সন যখন আসলো বা আরো রিসার্চ যখন করা হলো, তখন তৈরি হলো এনিয়াক, পৃথিবীর প্রথম কম্পিউটার। এরপর 1949 সালে যুক্তরাজ্যে ইডিএসএসি এডস্যাক চালু হয়, যেখানে স্টোরড প্রোগ্রাম ধারণা ব্যবহার করা হয়। এরপর কম্পিউটার কিন্তু ক্রমান্বয়ে ডেভেলপড হয়েছে। হ্যাঁ, এরপর কম্পিউটারে প্রোগ্রামিং ঢুকেছে, যেমন অ্যাডা লাভলেস যে প্রোগ্রামিং ধারণাটা দিয়েছিল। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে যখন প্রোগ্রামিং ধারণাটা আসলো, তখনই কিন্তু কম্পিউটারে আসলে বিশাল একটা মানে বিপ্লব ঘটে গেল, যে আমরা কম্পিউটার দিয়ে তো আরো অনেক কাজ করতে পারি এই সাধারণ ক্যালকুলেশন বাদেও। তো সেটা শুরু হলো কি 1949 সালে, যেটা যুক্তরাজ্যে এডস্যাক যেটা চালু হয়। সেখানে স্টোরড প্রোগ্রাম ধারণা ব্যবহার করা হয়। স্টোরড প্রোগ্রাম বলতে যে আমরা যে কম্পিউটারে কোনো কিছু স্টোর করে রাখতে পারি, এই ধারণাটা কিন্তু তখন চলে আসে, যে না আমরা শুধু যোগ বিয়োগ না, আমরা এখানে মেমোরিও সেট করতে পারি। এরপর 1951 ইউনিভ্যাক যেটা বাজারে আসে এবং বাণিজ্যিক কম্পিউটার, যেটা বিক্রির উদ্দেশ্যে প্রথম কম্পিউটার তৈরি করা হয়। এই যে এর আগে যে কম্পিউটার গুলো আছে এনিয়াক বা এডস্যাক, এগুলো কিন্তু বিক্রির জন্য ছিল না, এগুলো ছিল গবেষণাগারে ব্যবহার করার জন্য। কিন্তু প্রথম ইউনিভ্যাক বাজারে বিক্রির জন্য কম্পিউটার নিয়ে আসে, এজন্য এটাকে বাণিজ্যিক কম্পিউটার বলা হয়। তাহলে আমরা দেখছি যে এখানে 1937 সাল থেকে ক্রমান্বয়ে কম্পিউটার কিন্তু ডেভেলপড হতে হতে 1951 সালে এসে প্রথম আমরা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে কম্পিউটারটা পাই। এরপর 1975 সালে আলটেয়ার 8800 বাজারে আসে। এটা হচ্ছে কম্পিউটারের একটা নাম। এটাকে প্রথম জনপ্রিয় পার্সোনাল কম্পিউটার হিসেবে ধরা হয়। আমরা অনেকে বলি যে আমার পিসি আছে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিসি? পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, যেটা আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি। তো এই প্রথম ব্যক্তিগত কম্পিউটার যেটা 1975 সালে বাজারে আসে, সেটার নাম ছিল আলটেয়ার 8800। এটি কি টাকারে বিক্রি হতো এবং মাইক্রোপ্রসেসর ব্যবহার করত।
এরপর যখন 1976 থেকে 77 সালে অ্যাপল 1 এবং অ্যাপল 2 বাজারে আসে, যা ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকে সহজ করে। আমরা যে এখন এই যে আইফোন একটা ইয়ে আছে যে আইফোন না হলে আমার হয়তো স্ট্যান্ডার্ড থাকবে না। হ্যাঁ, তো এই আইফোনটা কিন্তু ফোন আকারে না, আগে হচ্ছে কিন্তু তারা একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই যে কোম্পানিটা বাজারে আসে। এবং এই যে অ্যাপল কিন্তু আইফোনেরই তো কোম্পানি, এটা তো আমরা জানি। তো এই অ্যাপল কিন্তু 1976 সালে তারা প্রথম কম্পিউটারটা বাজারে আনে, যেটা আমরা কিনে আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি। 1980-এর দশকে পিসি ঘর, অফিস ও শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হতে শুরু করে, যা পরবর্তী আইসিটি উন্নয়নের পথ তৈরি করে। তাহলে এখানে কি বলা হচ্ছে, 1980 সাল দশকে পিসি মানে পিসি মানে আমি একটু বললাম কি পার্সোনাল কম্পিউটার, যেটা ঘর, অফিস ও শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ এর আগে কিন্তু এই যে কম্পিউটারটা যা আমরা অফিসে ইউজ করতে পারবো, শিক্ষাক্ষেত্রে ইউজ করতে পারবো, বা আমার ব্যক্তিগত কাজে ইউজ করতে পারবো, এটা এতটা জনপ্রিয় ছিল না। 1980 সালের পর থেকে কিন্তু এটা ক্রমান্বয়ে এর ব্যবহারটা ব্যাপকভাবে বিস্তৃত হয়, এবং তখন থেকেই মূলত কিন্তু এই যে আইসিটির যে আহ, বিপ্লব বলা হয়, যে আমরা এই যে আহ, শিল্প বিপ্লব যেগুলো বলি, যে আমাদের আইসিটি সেক্টরের যে বিপ্লবগুলো, এই বিপ্লবগুলো কিন্তু মূলত 80 সালের পর থেকে বেশি ডেভেলপ করে। তাহলে এখানে একটা রেঞ্জ আমরা ধরে নিতে পারি যে 1970 থেকে 1980, এই যে 10 বছর, এই দশকটা, এই 10 বছরেই কিন্তু আইসিটিটা অনেকটা ইমপ্রুভ করে যায়। হ্যাঁ, আমরা এই যে ডান পাশে একটা কম্পিউটার কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা ছিল কিন্তু প্রথম বাজারজাত করা যে কম্পিউটার, যেটা হচ্ছে যে আলটিয়ার 8800। ওকে, তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন কি আছে? যদি প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্নটা করতে পারো, না হলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা স্যার, এখানে প্রথম যে কম্পিউটারটা তো ছিল বলতে পার্সোনাল কম্পিউটার আর কি, এখানে কত হচ্ছে বলতে কত বাইটের ছিল? কোনটা প্রথম বলতে? আপনি বলতে এটা না, Entium? এটার কথা বলছি না, আমি বলছিলাম যে পিসির কথা আর কি। পিসি বলতে এখানে কিন্তু 1980 সাল থেকে জি যেটা এটাই, আমরা, ওটা কত বাইটের হতে ছিল? এইটা 1980 সালে অনেকগুলো কোম্পানি কিন্তু কম্পিউটার বাজারে আনে। হ্যাঁ, তো তখন হচ্ছে আহ, কিলোবাইটের থেকে আমরা মেগাবাইটে প্রবেশ করেছি, এবং কিছু কিছু কোম্পানি তখন গিগাবাইটের মেমোরি প্রোভাইড করতো। তো এইটা হচ্ছে আমার এক্সাক্ট মনে নাই আসলে কোন কোম্পানি কতটা স্টোরেজ দিত। তো এটা একটু ইন্টারনেট সার্চ করলে আমরা সহজে পেয়ে যাব। ঠিক আছে, এক্সাক্ট আমার সব কোম্পানির ওই ইয়াটা মনে নাই। হ্যাঁ, তো এটা আমাদের ইন্টারনেটে খুঁজলে একটু পাওয়া যাবে, কারণ এক একটা কোম্পানি আসলে এক এক ভাবে এটা ডেভেলপ করেছিল। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি বর্তমান যুগে। আমরা এই ছবিতেই দেখতে পাচ্ছি যে হাতেই কিন্তু একটা আইফোন আছে। হ্যাঁ, তো আইফোন মানেই হচ্ছে বর্তমান যুগ, আমরা ধরে নিতে পারি। তো শুধু আইফোন বলে আমাদের কম্পিউটারের দিকে আমরা ছবিতে যদি একটু খেয়াল করি, ছবিতে কিন্তু কম্পিউটারটা অনেকটা ডেভেলপড। হ্যাঁ, যেটা আসলে মনিটরটা তখনও কিন্তু একটা বড় টিভি, যে টেলিভিশন যে আমরা ব্যবহার করতাম বেশ আগে, সেরকম একটা টেলিভিশনের ফরম্যাটে চলে আসছে। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের টেলিভিশনের আহ, ঠিক ইয়েটা কমেছে, মানে পিছনে ওই যে বাক্সের মতো ওই যে অংশটা নেই, এখন একটা ফ্ল্যাট টেলিভিশন আমরা ইউজ করি, এবং আমরা কম্পিউটার গুলোও দেখতে পারি এখন একটা ফ্ল্যাট মনিটর ইউজ করি। তো এটা আসলে বর্তমান যুগে অনেক মানে আপডেট হওয়ার পরে এটা এসেছে। তো 1990s-এ ইন্টারনেট সাধারণ মানুষের মধ্যে ছড়ায় 1990-এর দিকে। ওয়েব ব্রাউজার, ইমেইল, মোবাইল ফোন দ্রুত জনপ্রিয় হয়। তো এর আগে পর্যন্ত কিন্তু কম্পিউটার দিয়ে আসলে সীমিত সংখ্যক কিছু কাজ করা যাচ্ছিল, কিন্তু যখন ওয়েব ব্রাউজার বা ইমেইল এবং মোবাইল ফোন ডেভেলপ করা শুরু করে, মোবাইল ফোন কিন্তু আহ, খুব বেশি আগে কিন্তু আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড
আহ, এইভাবে ব্যাপকভাবে বিস্তৃত ছিল না। হ্যাঁ, এই যে আমরা এখন টাচ ফোন ছাড়া চলতেই পারি না, কিন্তু এই টাচ ফোন কিন্তু খুব বেশি দিন আগে ছিল না। তখন ছিল বাটন ফোন, বাটন ফোনেরও আগে একটা ছিল ওয়্যারলেস ফোন, যেটা আসলে সিগন্যাল না থাকলে কথা বলা যেত না, এরকম। তো এটা 1990 এর পরে কিন্তু এই যে আইসিটি সেক্টরে যে ডিভাইস গুলো, এটা ব্যাপকভাবে বিস্তৃত হয় এবং মানুষ ব্যবহার করা শুরু করে এবং খুব দ্রুত জনপ্রিয় হয়। 2000 সালের দিকে স্মার্টফোন, ব্রডব্যান্ড ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, আমরা অনলাইনে যে অ্যাপস বা অ্যাপ্লিকেশন বলি বা যে ব্রাউজিং সাইট গুলো আছে, এগুলো কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া, যেটা ব্যবহার করে আমরা অনলাইন ভিত্তিক যোগাযোগ রক্ষা করি। হ্যাঁ, আর একটা আছে কি ই কমার্সের বিস্তার। ই কমার্সটা কি? ই কমার্স হচ্ছে, আমরা সাধারণত কমার্স বলতে বোঝাই যে একটা আহ, বিভাগ। যেমন আমরা 9-10-এ যখন দেখি যে সায়েন্স, আর্টস, কমার্স, একটা এরকম একটা প্রচলন আছে, সায়েন্স, আর্টস, কমার্স। বাট ওই কমার্স আর এই কমার্সটা রিলেটেড, বাট একই না। হ্যাঁ, ওই কমার্সটা হচ্ছে একটা বিভাগ, যে বিজ্ঞান বিভাগ না মানবিক বিভাগ না হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ, এরকম। বাট এই যে ই কমার্সটা, এটা হচ্ছে সম্পূর্ণ বিজনেস। এই কমার্সটা হচ্ছে বিজনেস, যারা যখন ই যুক্ত করা হবে, যে কোনো আমাদের আইসিটির সেক্টরে যদি কোনো শব্দের আগে ই যুক্ত করা থাকে, তাহলে বুঝতে হবে সেটা অনলাইন ভিত্তিক। তাহলে ই কমার্সটা মানে হচ্ছে আমরা অনলাইনে যে ব্যবসাগুলো করি, এটা হচ্ছে ই কমার্স। এখন বর্তমানে কিন্তু অনলাইনে আমরা প্রায় প্রতিটা জিনিস কিনতে পারি বা কেনা বেচা করতে পারি, কিন্তু এই সুযোগটা কিন্তু কয়েক বছর আগে, এখান থেকে আমরা যদি আমরা ধারণা করি যে 5 বা 10 বছর আগে, কিন্তু এত সুযোগ সুবিধা আমাদের ছিল না। তো এই যে জিনিসগুলো কিন্তু 2000 সালের পর থেকে দ্রুত ডেভেলপ করা শুরু করে এবং লোকজন মানে লোকজনের কাছে পৌঁছে যায়, লোকজন এটা ব্যবহার করতে থাকে। এরপর 2010-এর দিকে ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আইওটি, 4G নেটওয়ার্ক এবং এআই ভিত্তিক পরিষেবা দ্রুত বৃদ্ধি পায়। তোমরা অলরেডি এআই সম্পর্কে জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, যেগুলো বর্তমানে আমরা চ্যাট জিপিটি ইউজ করছি, আমরা জেমিনি ইউজ করছি, আমরা গ্রোক ইউজ করছি। তো এই যে উম, বিশাল যে অনলাইনের যে পরিষেবাটা, যেটা একটা আছে ক্লাউড কম্পিউটিং, যে আমরা আমাদের মেমোরি, আমাদের কম্পিউটারে এতটা মেমোরি নেই যে আমরা অনেক ভারী ভারী কাজ করতে পারবো। আমরা কি করলাম? আমরা ক্লাউড কম্পিউটিং ইউজ করলাম। আমরা বিগ ডেটা অ্যানালাইসিস করলাম, যে আমাদের বিশাল বিশাল ডেটা, বাট আমরা খুব কম সময়ে এবং খুব স্মুথলি আমরা ডেটাটা অ্যানালাইসিস করতে পারবো, এবং যে ডেটা আমার লাগবে সেই ডেটাটা আমরা এখানে পিক করতে পারবো। হ্যাঁ, এরপর আসলো কি, এরপর কি আছে? আইওটি, যে আমাদের ইন্টারনেট অফ থিংস। আমাদের ইন্টারনেট ব্যবহার করতে গেলে কি কি জিনিস দরকার, যে কম্পিউটারের পেরিফেরালস গুলো কি কি আছে, আমার আনুষঙ্গিক কি কি জিনিস দরকার, এই জিনিসগুলো চলে আসলো। এখন আমরা কি করছি? আমাদের কিন্তু এখন এই যে তারের হেডফোন লাগে না, আমরা এখন ব্লুটুথ হেডফোন ইউজ করি, তাই না? আমরা এখন স্মার্ট ওয়াচ ইউজ করছি। এবং খুব এই যে কিছুদিন আগে আহ, ইয়া আমাদের মেটা কোম্পানি লঞ্চ করেছে যে ক্যামেরাতে আমরা, সরি, চশমাতে কিন্তু আমরা ক্যামেরা সেট করতে পারছি, যেটা আমাদের আঙুলের সাহায্যে কন্ট্রোল হচ্ছে। তো এরপর 4G নেটওয়ার্ক, এখন 5G নেটওয়ার্ক নিয়ে কাজ চলছে অনেক জায়গায়। এর আহ, মানে চালানোর 5G নেটওয়ার্কে যে অ্যাপ্লাই যেটা বলে, সেটা চলছে, যেমন চায়নাতে বা জাপানে, তারা কিন্তু 5G নিয়ে কাজ করছে এখন। আর এআই ভিত্তিক যে পরিষেবা, যেটা আমরা চ্যাট জিপিটিতে প্রশ্ন করে জানতে পারছি, বাট উন্নত কান্ট্রিতে তারা কিন্তু চ্যাট জিপিটি, সরি, এআই ব্যবহার করে তারা কিন্তু পুরো একটা সিস্টেমই তারা পরিচালনা করছে। হ্যাঁ, আমরা শুধু কি করছি? চ্যাট জিপিটিতে প্রশ্ন করি, উত্তর পাই, এইটুকুই। বাট এর থেকেও আরো কিন্তু বেটার বেটার যে আমাদের এআই সিস্টেম গুলো আছে, যে এআই বট গুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখনো জানি না কি। বাট উন্নত কান্ট্রিতে কিন্তু তারা সেগুলো ব্যবহার করে তাদের কার্যক্রম চালাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, যেটা 2010-এর পরের থেকে এটা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এরপর 2020 থেকে বর্তমান সাল, মানে 25 পর্যন্ত, এই যে সময়টাতে, এখানে 5G, উন্নত এআই,
অটোমেশন, স্মার্ট ডিভাইস ও একটু আগে যেটা বলছিলাম, সাইবার সিকিউরিটি উন্নয়ন ও রিমোট কাজের বিস্তার, আইসিটি এখন প্রায় সব সেক্টরের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা এখন কি করতে আমরা এখন কিন্তু রিমোট যে কাজগুলো, আহ, যেমন আমি আমার বাসায় সিসি ক্যামেরা আছে, তো আমি কিন্তু দেশের অন্য প্রান্ত থেকে আমি সিসি ক্যামেরা কন্ট্রোল করতে পারি। বা আমি যদি একটা রোবটিক্স এর কোনো একটা সিস্টেম আমি আমার হোমে সেট করি, যেটাকে বলা হয় হোম অটোমেশন, তাহলে আমি কিন্তু ওই আমার ফোন দিয়ে আমি দূরে থেকেও আমার ঘরের বিভিন্ন জিনিস আমি কন্ট্রোল করতে পারছি। যে আমি আমার বাসার লাইট বা ফ্যান অফ করতে পারছি, অন করতে পারছি আমার মোবাইল দিয়েই। তো এই যে স্মার্ট ডিভাইস গুলো চলে আসছে, সেই সাথে সাথে কিন্তু আমাদের একটা দুশ্চিন্তাও আছে। সেটা কি? আমাদের এই প্রযুক্তির ব্যবহার করে আমাদের তথ্যগুলো কেউ হ্যাক করে না নিয়ে যায়, যেটাকে আমরা বলি যে হ্যাকিং, বা আরেকটু যদি আমরা প্রশাসনিক ভাষায় বলি, এটা হচ্ছে সাইবার ক্রাইম। আর এই সাইবার ক্রাইম আটকানোর জন্য আছে সাইবার সিকিউরিটি, যেটা কিন্তু প্রচুর ডেভেলপ করেছে এই 2020 সালের পরে। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। আচ্ছা, এখানে একটা এমসিকিউ দেওয়া আছে তোমাদের জন্য। ইন্টারনেট সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে কোন দশকে? তো এটা কি উত্তর হতে পারে? 1980, 1990, 2000 না 2010? 2000 ওকে, আমরা তাহলে একটু উত্তরটা দেখি যে উত্তরটা আসলে কি আছে। 1990। ঠিক আছে, তাহলে 1990 এর দিকে কিন্তু ইন্টারনেট যে বিষয়টা, এটাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবং এই ইন্টারনেট যদি ডেভেলপ না করতো, তাহলে আমাদের এই যে বাদ বাকি যে কথাগুলো বললাম, যে আমরা এআই ইউজ করছি, আমরা হোম অটোমেশন করছি, কোনো কিছুই কাজ করতো না। কারণ আমরা ইন্টারনেট নেই, তো আমার টোটাল সিস্টেমটাই কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। তো আমাদের ইন্টারনেট কিন্তু ডেভেলপ করে 90s এর দিকে। আর যে আমি 5G 4Gর কথা বলছি, এটা কিন্তু 2000-এর পর থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, আহ তো আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ইন্টারনেটের পরিচিতি। আমরা যে ইন্টারনেট নিয়ে এত কথা বলছি, তাহলে আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল, প্রথম যে প্রশ্নটা করেছিলাম, যে আমাদের সব থেকে দামি সম্পদ হচ্ছে ডেটা। কিন্তু ইন্টারনেট যদি না থাকে, তাহলে কিন্তু আমার এই যে কি বললাম পুরো সিস্টেমটাই কিন্তু কাজ করবে না। তাহলে আমার ডেটা যেমন গুরুত্বপূর্ণ, আমার ইন্টারনেট জিনিসটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেটটা কি? আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি যে এখন প্রায় প্রত্যেকের বাসায় হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন, যেটাকে আমরা ওয়াইফাই সিগন্যাল বলি, হ্যাঁ, ওয়্যারলেস ফিডেলিটি। তো এই যে ওয়াইফাইটাই কি ইন্টারনেট, নাকি আমার ফোনের ডেটা ইন্টারনেট, না ইন্টারনেটটা কি আসলে? তো ইন্টারনেট কিন্তু কোনো একটা সংজ্ঞা দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা যায় না। ইন্টারনেট একটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। তার মানে হচ্ছে নেটওয়ার্কের একটা জাল। আমরা জাল দেখেছি না, যেটাকে আমরা নেট বলি, যে আমরা যে মাছ ধরতে গিয়ে যে জাল ব্যবহার করা হয় গ্রামের দিকে, তো এরকম একটা জাল, ঠিক আছে, যেটা বিস্তৃত অনেকটা জায়গা জুড়ে, এবং যার ভিতর ওই জালের ভিতরে যারা থাকবে তারা ওই সুবিধাটা পাবে, এরকম একটা জিনিস। তাহলে ইন্টারনেট হলো হচ্ছে ইন্টার কানেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। তার মানে কম্পিউটার গুলোকে যুক্ত করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্টারনেট। আমার কাছে একটা কম্পিউটার আছে, মনে করি যে ঢাকা একজনের কাছে একটা কম্পিউটার আছে, চট্টগ্রাম একজনের কাছে একটা কম্পিউটার আছে, সিলেট একজনের কাছে একটা কম্পিউটার আছে। তাহলে আমি কিন্তু আমি এখন খুলনায় কথা বলছি, তো আমি কিন্তু একই সাথে এই সবার সাথে আহ, দেখা করাটা সম্ভব না। তাহলে আমি কি করতে পারি? আমি এই যে কম্পিউটার গুলোকে কানেক্ট করে দিলাম, তাহলে কানেক্ট করে দিলে আমরা কিন্তু তখন একটা ভিডিও কলিং এর মাধ্যমে আমরা যুক্ত হতে পারছি, কথা বলতে পারছি।
তাহলে এই যে আমরা একটা সার্কেল বা আমরা একটা কানেকশন তৈরি করলাম কম্পিউটারের মাধ্যমে, এটাই হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, তো এই কম্পিউটারটা কি আমরা পিসি হতে পারে, আমার মোবাইল হতে পারে, আমার ট্যাব হতে পারে। হ্যাঁ, ট্যাব, ট্যাবের কিন্তু ফুল মিনিং হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট মানে কিন্তু আবার ওই মেডিসিন না। হ্যাঁ, মেডিসিনে একটা ট্যাবলেট আছে, বাট আমরা যে ইলেকট্রনিক ডিভাইস, যেটা কম্পিউটারের পরে ল্যাপটপ আসছে, ল্যাপটপের পরে হচ্ছে ট্যাবলেট, যেটাকে আমরা ট্যাব হিসেবে চিনি। এরপরেও আর একটা ডিভাইস আছে যেটাকে ফ্যাবলেট বলা হয়, ফ্যাবলেট। তারপরে আসছে স্মার্টফোন। তো আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে যদি এই যে কানেকশনটা তৈরি করতে পারি, এটাই হচ্ছে ইন্টারনেট। ওকে, তাহলে ইন্টারনেট হলো ইন্টার কানেকশন অফ কম্পিউটার নেটওয়ার্কস। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যেখানে পৃথিবীর বিভিন্ন কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে। তাহলে এটা শুধু কিন্তু আমি দেশের কথা বললাম, এটা শুধু দেশের মধ্যে না। আমি যদি চাই যে আমি এখন জাপানে একজনের সাথে কথা বলবো, এখন বর্তমানে কিন্তু এটা পসিবল। এবং ওই দিন মিনিট আমরা যদি নেটওয়ার্ক স্টেবল থাকে, তাহলে আমরা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে তার সাথে একটা কানেকশন তৈরি করতে পারি। তাহলে বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক, যেখানে পৃথিবীর বিভিন্ন কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে, এইটাই হচ্ছে মূলত ইন্টারনেট। যেটা বললাম যে ইন্টারনেট কিন্তু আসলে একটা সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা কঠিন। হ্যাঁ, তাহলে আমাদের মোট কথা মনে রাখতে হবে কি, যে আমাদের কম্পিউটার যে নেটওয়ার্কটা আছে সেইটার যে অভ্যন্তরীণ যোগাযোগ বা সংযোগ, এটাই হচ্ছে ইন্টারনেট। এখন এই ইন্টারনেট কাজ করে কিভাবে, হাউ ইন্টারনেট ওয়ার্কস। ইন্টারনেটে যুক্ত হতে আহ, লাগে, আচ্ছা, ইন্টারনেটে যুক্ত হতে কি কি লাগে? কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন। আমার যদি ডিভাইসে না থাকে, তাহলে আমি নেট চালাবো কিভাবে? মোবাইল ডেটা বা ওয়াইফাই বা ব্রডব্যান্ড সংযোগ। আচ্ছা, এখানে মোবাইল ডেটা একটা আমরা ইউজ করতে পারি, যে মোবাইল ডেটা দিয়ে আমি একটা ইন্টারনেট কানেকশন সেট আপ দিলাম। ওয়াইফাই যেটা বললাম, ওয়্যারলেস ফিডেলিটি, যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি, যেটা হচ্ছে তার লাগে না। আমাদের মোবাইলটাও একই, তার লাগে না। বাট আমরা যদি ব্রডব্যান্ডটা ইউজ করি, আমরা সরাসরি কেবল দিয়ে আমি কানেকশনটা দিই, তাহলে এটা ব্রডব্যান্ড। বাট এই যে ব্যান্ড, যেটা এই ব্যান্ডউইথ, ব্যান্ড কথাটা আসছে ব্যান্ডউইথ থেকে। ব্যান্ডউইথ কিন্তু আবার 3 রকম আছে। ওকে, তো এইটা অবশ্য একটু বড় ক্লাসের, মানে ইন্টারমিডিয়েট লেভেলের টপিকস, এই যে ব্যান্ডউইথের যে প্রকারভেদটা। এখানে ন্যারো ব্যান্ড আছে, ভয়েস ব্যান্ড আছে, ব্রড ব্যান্ড আছে। ঠিক আছে, তো এই আমরা ইউজ করি কি ব্রডব্যান্ড, যেটা হচ্ছে একদিক থেকে ইন্টারনেটটা আসে এবং সবাই তার সুবিধা ভোগ করে। তো এই যে জিনিসগুলো, মানে আমরা মোট কথায় বলতে পারি যে ইন্টারনেটের যে ফ্লোটা বা যে সংযোগটা, এটা দরকার। ইন্টারনেটে আমরা ব্রাউজার ব্যবহার করি। আচ্ছা, আমার ফোন আছে, আমার কাছে ইন্টারনেট আছে, বাট আমি ব্রাউজ করব কোথায়, আমি কোথায় সার্চ করব, এইটাও কিন্তু আমার দরকার। যেমন ক্রোম, ফায়ারফক্স, এজ, বা আমরা বর্তমানে আরো অনেক, যেমন ব্রেভ একটা ইয়ে আছে, আমরা অনেক আরো সার্চ ইঞ্জিন পাচ্ছি। তো আমি যদি সার্চ করার জিনিসটা না থাকে আমার কাছে, তাহলে আমার মোবাইল থেকেই বা কি হবে, আমার মানে ইন্টারনেট থেকেই বা মানে নেট কানেকশন থেকেই বা কি হবে, আমি যদি সার্চই করতে না পারি। তাহলে আমার তার জন্য দরকার কিন্তু একটা ব্রাউজার, যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন। তাহলে এই যে 3টা মেইন জিনিস আমার কিন্তু দরকার ইন্টারনেট ব্যবহার করতে বা ইন্টারনেট সাথে যুক্ত হতে। কি কি? প্রথমে আমার একটা ডিভাইস দরকার, ইলেকট্রনিক ডিভাইস, যেটা ইন্টারনেট কানেকশন দেওয়া পসিবল। আর দরকার হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন, যেটা আমি মোবাইল ডেটা দিয়ে করতে পারি, ওয়াইফাই দিয়ে করতে পারি, বা ব্রডব্যান্ড দিয়ে করতে পারি, বা আদার্স কোনো সোর্স থেকে আমি করতে পারি। আর একটা দরকার হচ্ছে আমি কি ব্যবহার করে, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি এই কাজটা করব, যেটাকে বলছি আমরা ব্রাউজার। ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি একটা ইন্টারনেটের একেবারে শর্ট মানে ইনফরমেশন। আচ্ছা, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু সুবিধা, যেমন বললাম যে আমাদের আইসিটি ডেভেলপ করছে, আমরা এই করছি ওই করছি, কিন্তু এর কিন্তু অসুবিধা কিন্তু আছে। আমি একটু আগে বলছিলাম যে সাইবার ক্রাইমের কথা।
সেই কথাটা কিন্তু এখানে আছে অলরেডি। তো আগে আমরা সুবিধাগুলো দেখি, আমরা ভালো পয়েন্টগুলো আগে খোঁজার চেষ্টা করি। শিক্ষায় উন্নতি হচ্ছে, অনলাইন ক্লাস, এই যে আমরা এখন তো অনলাইন ক্লাসেই আছি, এবং ডিজিটাল লাইব্রেরি শিক্ষাকে সহজলভ্য করেছে। ডিজিটাল লাইব্রেরি কোনটা? আমি যে কোনো জিনিস কিন্তু এখন সহজে উইকিপিডিয়া থেকে আমি মানে পড়ে নিতে পারি। যে কোনো জিনিস আমি এখন অনলাইনে সার্চ করলে সেই তথ্য পেয়ে যাচ্ছি, এবং সেই আহ, উম, আহ, যে অথেন্টিক তথ্যটা কিন্তু আমি সেখান থেকে নিয়ে নিতে পারছি। কর্মক্ষেত্রে দক্ষতা, অফিস অটোমেশন কর্মক্ষেত্রে সময় ও খরচ সাশ্রয় করে। আমরা কিন্তু অফিসিয়াল কাজ এখন বেশিরভাগই ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে করি। আমাদের কিন্তু এতে দক্ষতা বাড়ছে। আমরা যে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত মেইলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাচ্ছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি, আমরা স্কাইপ, গুগল মিট, জুম এগুলো ইউজ করে এখন ভিডিও কলে সাথে সাথে আমরা একটা মিটিং করে ফেলতে পারছি। তাহলে আমাদের কর্মক্ষেত্রে দক্ষতা বেড়ে যাচ্ছে। ই কমার্সের বিকাশ, ই কমার্স নিয়ে বলছিলাম একটা, যে অনলাইন কেনাকাটা ও ডিজিটাল পেমেন্টই ই কমার্সকে জনপ্রিয় করেছে। আমরা অনলাইনে যেমন দারাজ আছে আমাদের কাছে, তারপরে যে চাল ডাল, বিভিন্ন রকম অনলাইন যে প্ল্যাটফর্ম যেটা বলি আমরা, যে অনলাইন প্ল্যাটফর্ম যেটা বিজনেস রিলেটেড, যেখানে আমি কেনাকাটা করতে পারি। এমনকি বর্তমানে আমরা অনলাইনে কিন্তু সেলও দিতে পারছি আমার প্রোডাক্টটা। আমার হয়তো একটা পুরোনো মোটরসাইকেল আছে, যেটা আমি বিক্রি করে আমি একটা নতুন মোটরসাইকেল নিতে চাই, তাহলে আমি কিন্তু ওই যে সেল বাজার নাকি কি যেন আছে, এটা আমরা কিন্তু ওখানে সেল করে দিতে পারছি অনলাইনে একটা বিজ্ঞাপন দিয়ে। আমি ওখানে কিন্তু একটা দাম দিয়ে আমি একটা বিজ্ঞাপন দিয়ে দিতে পারছি ছবি তুলে। এখন যে যে কিনতে চায় তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে, তারা এসেই আমার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে বা আমার জিনিসটা নিয়ে যাচ্ছে। তার মানে যোগাযোগটা হচ্ছে কিন্তু মেইনলি অনলাইনে। হ্যাঁ, এটা হচ্ছে ই কমার্সের বিকাশ হয়েছে। এখন আমরা ডিজিটাল পেমেন্ট করতে পারি, যেমন আমরা এখন যে কোনো শপে গিয়ে মোবাইলের বিকাশ, নগদ বা এই যে মোবাইল ব্যাংকিং দিয়ে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি। আমরা এখন ঘরে বসে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানি বিল সবই দিতে পারছি, তাই না? এছাড়া কিন্তু আমাদের যে কার্ড সিস্টেম, আমরা যদি ক্রেডিট কার্ড ইউজ করি, ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু আমরা কেনাকাটা করতে পারছি। যেটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড যদি পাঞ্চ মেশিন থাকে তাহলে সেখানে দিলে আমার কিন্তু অটো এখানে টাকাটা কেটে নিচ্ছে। তো এই যে ই কমার্সের বিকাশটা কিন্তু আইসিটি না হলে সম্ভব হতো না। স্বাস্থ্যসেবা অগ্রগতি, টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী চিকিৎসা সম্ভব হয়েছে। এই যে টেলিমেডিসিনটা কিরকম, হয়তো আমি প্রত্যন্ত একটা এলাকায় আছি, বাট আমার পক্ষে ঢাকায় গিয়ে বা সিঙ্গাপুরে গিয়ে আমার কোনো একটা ভালো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করে কথা বলাটা পসিবল হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? আমি অনলাইনে একটা ডক্টরের অ্যাপয়েন্ট নিতে পারি, অনলাইনে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তাহলে আমি অনলাইনে সেই ডক্টরের অ্যাপয়েন্ট নিয়ে, সেই ডক্টর কখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, আমি ওই টাইমে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারছি, এবং আমার সমস্যাগুলো আমি ডক্টরকে বললাম। ডক্টর কিন্তু সেই অনুযায়ী আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিল। তাহলে এই যে অনলাইন ভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি, এটাকে বলা হয় টেলিমেডিসিন। এই কয়েক মাস আগে আহ, জাপানে একটা আহ, চিকিৎসা দেওয়া হয়েছে, মানে অপারেশন করা হয়েছে, যেটা হচ্ছে ডক্টর একটা প্রান্তে, বাট অপারেশনটা করা হয়েছে রোগী হচ্ছে অন্য প্রান্তে। তারা টোটালটাই রোবটের মাধ্যমে এই অপারেশনটা করেছে। তো এই যে স্বাস্থ্য খাতে অগ্রগতি, এটা আইসিটি ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। প্রশাসনের স্বচ্ছতা, ই গভর্নেন্স সরকারি সেবা সহজ করেছে। আমরা এখন অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি, যেমন অনলাইনে জন্ম নিবন্ধন আপডেট করতে পারছি, জন্ম নিবন্ধনের কপি বের করতে পারছি, আমাদের এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, যেটা আহ, এই এনআইডি কার্ড মানে আমাদের জাতীয় পরিচয়পত্র, যেটা আমরা অনলাইনে আবেদন করতে পারি এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। বর্তমানে আবার আমাদের যে আহ, নাগরিক সনদপত্র যেটা বলা হয়, বিভিন্ন জায়গায় যে সিটি কর্পোরেশন দেয় বা ইউনিয়ন পরিষদ থেকে আমরা পেতে পারি, এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে এখন চাইলেই আমরা, যদি সেখানে সেই ফ্যাসিলিটিস থাকে সেই সিটি কর্পোরেশন বা সেই ইউনিয়ন পরিষদ, তাহলে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেই আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে নিয়ে নিতে পারি। শুধু এইটা না,
আমরা কিন্তু বর্তমানে দেখছি কি, আমি 999-এ ফোন করে যে কোনো সেবা পাচ্ছি, যে কোনো সেবা। তাহলে এই যে 999-এ ফোন করার পরে 999-এর যে সার্ভিস সেন্টার, তারা কিন্তু সেই আমার আহ, চাহিদা মতো বা আমার প্রয়োজন মতো আমার মানে কলটাকে ফরওয়ার্ড করে অন্য সেক্টরে পাঠিয়ে দিচ্ছে সাথে সাথে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের সেবাটাকে দ্রুত আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়া বর্তমানে আমরা যদি প্রশাসনিক দিকে দেখি, তাহলে আমরা অনলাইনে জিডি করতে পারি, অনলাইনে যে কোনো কমপ্লেন করতে পারি। আমরা যদি ফেসবুক কেন্দ্রিক বিষয় দেখি, যে অনলাইনে কেউ যদি আমার এক নামে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে, তো আমি কিন্তু অনলাইনে তাকে রিপোর্ট করতে পারছি, বা অনলাইনে আমি ফেসবুক কোম্পানিকে জানাতে পারছি যে আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এখানে অনেক স্বচ্ছতার বিষয়ও কিন্তু চলে এসেছে। এ, কিন্তু প্রত্যেকটা ভালো দিকেরই একটা খারাপ দিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানে এটাকে বলা হয় মুদ্রার এপিঠ ওপিঠ। এক পাশে ভালো থাকলে আর এক পাশে কিন্তু একটা অন্ধকার জিনিস থেকেই যায়, এটা সব সেক্টরেই আছে। তো আইসিটি ব্যবহার করে কিন্তু, আইসিটি কিন্তু নিজে কখনো খারাপ কিছু করে না, এটা মাথায় রাখতে। আইসিটি নিজে কখনো খারাপ কিছু করে না, আইসিটি কে যারা ব্যবহার করে তাদের উদ্দেশ্য যদি খারাপ থাকে তখনই কিন্তু এটা খারাপ। তো এরকম কিছু জায়গা আছে, যেমন সাইবার নিরাপত্তা ঝুঁকি, হ্যাকিং ও ডেটা চুরির ঝুঁকি বাড়ছে। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, ফলে আমাদের ডেটা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু যদি পাসওয়ার্ড ঠিকঠাক না দেই, বা স্ট্রং পাসওয়ার্ড যেটাকে বলা হয়, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করি, তাহলে আমাদের যে কোনো তথ্য কিন্তু সহজে হ্যাক হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ঝুঁকিতে ফেলছে, যে সাইবার যে বিষয়টা, এই নিরাপত্তা ঝুঁকি আছে আমাদের। প্রযুক্তি নির্ভরতা, আমরা কিন্তু দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, যেমন যন্ত্র বা ইন্টারনেট ছাড়া কাজ করা কঠিন। আমরা কিন্তু এখন অনেকেই আছে সারাদিন মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে থাকে, সারাদিন সে ফোনে স্ক্রল করছে। এমনকি দেখা যাচ্ছে রাতে ভোর পর্যন্ত সে মোবাইলে স্ক্রল করছে, ফলে পরের দিন সে স্কুলে যেতে পারছে না, সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বাট সে কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এই যে প্রযুক্তির যে অতিরিক্ত নির্ভরশীলতা, এটা কিন্তু একটা খারাপ দিক। অবকাঠামোর সীমাবদ্ধতা, যেমন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দুর্বল। আমাদের অনেক এই ক্লাস শুরু হওয়ার আগে আমার নিজেরই ইন্টারনেট কানেকশন আপ ডাউন করছিল, এবং এই যে ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আবার আমার ইন্টারনেট কিন্তু কাজ করবে না। তো এখানে একটা সীমাবদ্ধতা আছে। দক্ষতার অভাব, যেন গ্রামীণ অঞ্চলে প্রযুক্তি ব্যবহারে দক্ষতার অভাব। এখন কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু স্মার্টফোন পৌঁছে গেছে, কিন্তু সবাই তো আর এটা সঠিক ব্যবহার জানে না, বা সবাই সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে অনেকেই কিন্তু নিজের অজ্ঞতার আহ, ফলে অনেক জিনিস শেয়ার করে ফেলছে, বা অনেক ভুল তথ্য তারা কিন্তু প্রচার করছে, এবং এর ব্যবহারটাও কিন্তু সঠিকভাবে করতে পারছে না এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলোর। ফলে সেইখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি দক্ষতার অভাব। গোপনীয়তার সমস্যা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি। এই যে গোপনীয় জিনিসটা কিন্তু বর্তমানে আমাদের এই যে সোশ্যাল যে ডিভাইস গুলো আছে বা সোশ্যাল মিডিয়া আছে, এইটা কিন্তু আমাদের গোপনীয়তাটা অনেকটাই পাবলিক করে দিচ্ছে। সেটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেই, আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, বা আমাদেরকে আরো বেশি আকর্ষিত করছে এই ডিভাইস গুলো বা এই প্ল্যাটফর্ম গুলো। ফলে আমরা কিন্তু আরো উৎসাহী হয়ে, তখন আমাদের বিবেক কাজ করছে না, আমাদের ব্রেন কাজ করছে না, আমরা কিন্তু অনেক গোপনীয় তথ্য শেয়ার করে ফেলছি আমাদের নিজের আহ মানে অজান্তেই। আমরা আমাদের নিজেদের ক্ষতি করে ফেলছি। তো গোপনীয়তা কিন্তু একটা বড় অভাব আমরা এখন মানে প্রত্যক্ষ করছি এই অনলাইন জগতে। তো এইখানে মোটামুটি অল্প কিছু টপিকস দেখানো আছে সুবিধা অসুবিধা, কিন্তু আইসিটির কিন্তু সুবিধা ব্যাপক। যেমন সুবিধা ব্যাপক, ঠিক উল্টো দিকে আমরা যদি এটাকে নেগেটিভ কোনো উদ্দেশ্যে ব্যবহার করি, তাহলে কিন্তু এর অসুবিধাটাও ব্যাপক।
এই জন্য আইসিটি বিষয়টা আমাদের সবসময় পজিটিভলি ভাবতে হবে, আমরা পজিটিভলি এটা ইউজ করব। এবং যেহেতু তোমরা এখনো অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছো, ছোট আছো, এখনো তোমাদের হয়তো সব বিষয়, অনেক বিষয় তোমাদের সামনে হয়তো আসবে যেটা তোমাদের বয়সের উপযোগী না। তো একটা জিনিস মাথায় রাখবে যে আমার বয়সে যেটা আমার শেখা উচিত আমি সেটা শিখবো। আমার থেকে 10 বছরের বড় যে সে যেটা শিখছে ওইটা আসলে আমার বয়সে শেখাটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমার অবশ্যই গার্ডিয়ানকে বা আমার বাবা মাকে আগে জিজ্ঞাসা করে নিতে হবে যে আমি ওই জিনিসটা শিখতে চাই, আমি শিখতে পারবো কিনা এখন। যদি গার্ডিয়ান বা বাবা মা বা শিক্ষক, তোমাদের শিক্ষকের কাছেও জিজ্ঞাসা করতে পারো, যদি তারা অনুমতি দেয় হ্যাঁ না তুমি ওই ওই বয়সের ওই জিনিসটা তুমি এখন এই বয়সে শিখতে পারবে, তখনই তুমি শিখতে পারবে। না হলে কিন্তু ওই অসুবিধাটাই বেশি হবে আইসিটির। ওকে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা আছে, অলরেডি আমরা কয়েকটা বলেছি, যেমন প্রযুক্তিগত দক্ষতার অভাব আছে, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতা আছে, সাইবার নিরাপত্তার ঝুঁকি আছে, ব্যয়বহুল অবকাঠামো। যেমন আমি চাইলেই এখন একটা আইফোন কিনতে পারি না, কারণ একটা আইফোনের অনেক দাম। আমি চাইলে এখন একটা ল্যাপটপ কিনতে পারছি না, কারণ এটার দামটা এখন অনেকটাই বেশি। বা তোমার বয়সে তোমার কাছে এখন এত টাকা নেই যে তুমি একটা কম্পিউটার কিনবে। তো এখানে একটা ব্যয়বহুল একটা বিষয় থেকেই যাচ্ছে। তো তথ্যের অপব্যবহার ও গোপনীয়তার সমস্যা, যেমন তো আমরা বললাম যে আমরা এখন প্রচুর গুজব দেখছি অনলাইনে। হ্যাঁ, প্রচুর গুজব ছড়াচ্ছে, এই তথ্যের অপব্যবহার হচ্ছে এবং গোপনীয়তার একটা সমস্যা ইতোমধ্যে কিন্তু আমরা বলে ফেলেছি। তো আহ, এই এই হচ্ছে মোটামুটি আইসিটির বিষয়। আর হচ্ছে ব্যবহার ক্ষেত্র, এইটা কিন্তু অলরেডি আমাদের আলোচনায় চলে এসেছে যে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, যেমন এডুকেশনে, অনলাইন ক্লাস, ই লার্নিং, ডিজিটাল লাইব্রেরি। আমরা শিক্ষা ক্ষেত্রে বর্তমানে কিন্তু আইসিটির ব্যবহার সব থেকে বেশি। হেলথ কেয়ার যেটা বললাম, টেলিমেডিসিন বা ডিজিটাল রেকর্ড সংরক্ষণ। আমরা এখন যে কোনো ডক্টরের কাছে গেলে বা যে কোনো ক্লিনিকে গেলে কিন্তু তারা ওই পেশেন্টের, ওই রোগীর কিন্তু রিপোর্ট বা ইনফরমেশন কিন্তু কম্পিউটারে লিখে রাখে। এখন সেই রোগীটা যদি পরবর্তীতে আবারও যায় তাহলে তার ইনফরমেশন গুলো এখানে থাকে, শুধু তার যে সিমটম বা পরবর্তীতে যে রেজাল্ট সেগুলো শুধু আপডেট করে দেয়। তো ডিজিটাল রেকর্ড কিন্তু আমরা এখানে রেখে দিতে পারছি। বিজনেসের ক্ষেত্রে যেমন ই কমার্স, অনলাইন পেমেন্টের সিস্টেম আছে, আহ, আমাদের যে কেনা বেচার বিষয়টা বললাম, অনলাইনে এখন আমরা বিভিন্ন বিজনেস করছি ঘরে বসেই। হ্যাঁ, তো সবই হচ্ছে এই যে বিজনেস সেক্টর মানে ই কমার্সের অন্তর্ভুক্ত। এগ্রিকালচার, কৃষিতে কিন্তু একটা বড় সফলতা এসেছে আইসিটির ব্যবহার করে। যেমন আমরা এখন হাইব্রিড বীজ তৈরি করতে পারছি বিভিন্ন ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে এই যে কম্পিউটার ইউজ করে আমরা করতে পারছি। আসলে আইসিটির বিষয়টা কি যে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত জিনিস আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ভাবে আইসিটির সাথে সম্পৃক্ত। এমনকি আমরা ঘুমাতে যাওয়ার পর থেকে পরের দিন মানে সকালে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আমরা যে রাতের যে আহ আমরা ঘুমাচ্ছি, এখানেও কিন্তু আইসিটি আমাদের একটা প্রভাব ফেলে। কিভাবে, আমি একটু এটা এটা আসলে আউট অফ টপিক, তারপর আমি একটু জানিয়ে রাখি। আমরা যদি রাতে ঘুমানোর সময় আমাদের মাথার কাছে মোবাইল ফোনটা রেখে ঘুমাই, তাহলে মোবাইল ফোনের রেডিয়েশনটা কিন্তু আমাদের মস্তিষ্কে একটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। যেটা কিন্তু মোবাইল ফোনটা কিন্তু আমার আইসিটির একটা উপাদান, কিন্তু এইটা যদি আমরা রাতে ঘুমানোর সময় মাথার কাছে নিয়ে ঘুমাচ্ছি, মোবাইলের রেডিয়েশনটা কিন্তু আমার ব্রেনে একটা ড্যামেজ তৈরি করতে পারে। তো এটা কিন্তু একটা নেগেটিভ সাইড। তো আমরা বলতে পারি আমাদের জীবনে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখন আইসিটি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো কৃষি ক্ষেত্রেও কিন্তু ব্যাপক প্রয়োগ হচ্ছে আইসিটির। তো এখানে মোটা দাগে 4টে সেক্টর বলা আছে, কিন্তু আরো অনেক সেক্টর আছে যেগুলো আসলে এখন বর্তমানে প্রায় প্রত্যেকটা সেক্টরে আইসিটি কিন্তু বিস্তরণ। তো এই ছিল আজকের মোটামুটি একটা সংক্ষিপ্ত মানে একটা বড় বিষয়ের একটা সংক্ষিপ্ত ধারণা।
তো থ্যাংক ইউ সবাইকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আচ্ছা স্যার, ই কমার্সটা আরেকবার আচ্ছা, ই বুঝান। কমার্সটা আরেকবার একটু বোঝাচ্ছি। স্যার আপনি ডকুমেন্টের ফার্স্ট পেজটা আরেকবার দেখাবেন, ওটা একটু দেখতে মানে স্ক্রিনশট নিতে পারিনি। আমি আহ, আহ, আচ্ছা, আপনাদেরকে পিডিএফ আপনাদের ড্যাশবোর্ডে দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, সো এটা দিয়ে স্ক্রিনশট দেওয়া করা যায়, লাগবে না। তাহলে বেটার হয়। ই Thank you. কমার্সটা আরেকবার বুঝান। আচ্ছা, ই কমার্সটা আমি তাহলে বলি। কমার্স জিনিসটাকে আমি যেটা বললাম যে কমার্স বলতে আমরা সাধারণত বুঝি কি সায়েন্স, আর্টস, কমার্স, তাই তো? বাট কমার্স বলতে আমরা মেইনলি বোঝাই হচ্ছে বিজনেস, ব্যবসা। হ্যাঁ, এখন এই ব্যবসাটা যদি আমরা অনলাইন কেন্দ্রিক করতে পারি সেটা হচ্ছে ই কমার্স। যেমন আমরা কি অনলাইনে, সরি আমার একটা কল এসেছিল, আমরা যদি অনলাইনে কোনো কিছু কিনতে চাই, আমরা এখন অনলাইনে কিন্তু অনেক কিছু কিনতে পারি। যেমন দারাজ একটা প্ল্যাটফর্ম আছে, বা চাল ডাল আছে, যেটা আমাদের গৃহস্থালির, যে যেমন আহ, আমার ডিম দরকার বা আমার আলু দরকার, সরি, আমি কিন্তু ডিম বা আলু এটাও কিন্তু আমি অনলাইনে অর্ডার করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আছে ফুড পান্ডা খাবারের জন্য। তো আমরা ফুড পান্ডা ব্যবহার করে কিন্তু আমি যে কোনো জায়গার খাবার অর্ডার করতে পারছি। তাহলে এই যে আমি কার কাছ থেকে কিনছি, নিশ্চয়ই কোনো দোকান থেকে খাবারটা আমাকে পাঠাচ্ছে, তাই না? তাহলে ওই দোকান কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে ব্যবসা করছে। তাহলে এই যে অনলাইন ভিত্তিক যে ব্যবসাটা, এটাই হচ্ছে ই কমার্স, যেখানে আমরা কেনাবেচা করতে পারি, যেখানে আমরা পেমেন্ট করতে পারি, হ্যাঁ, বা যেখানে আমরা যে কোনো বিজ্ঞাপন দিতে পারি। এই টোটাল সিস্টেমটাই হচ্ছে ই কমার্স, যেটা অনলাইন বিজনেস। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? অনেকেই হ্যান্ড রেজ করেছে। আর আমি টেলিমেডিসিনটা? আচ্ছা, টেলিমেডিসিন হচ্ছে আমরা যদি অনলাইনে কোনো ডাক্তারের সেবা নিতে চাই, আমি ডাক্তারের সরাসরি চেম্বারে যাব না, কিন্তু আমি অনলাইনে কোনো ডাক্তারের সেবা নিতে চাই, তাহলে আমি ডক্টরকে ভিডিও কলে দেখাচ্ছে, একটা ভিডিও কলে আমি ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর আমাকে একটা প্রেসক্রিপশন দিল বা একটা ওষুধ সাজেস্ট করলো, এটাই হচ্ছে টেলিমেডিসিন। ওকে, তো আর ই লার্নিংটা হচ্ছে অনলাইনে শেখা। হ্যাঁ, অনলাইনে যদি আমরা কিছু শিখি সেটাই হচ্ছে ই লার্নিং। স্যার ব্যান্ডউইথ বুঝিয়ে দিবেন? হ্যাঁ, কোনটা? ব্যান্ডউইথ আমি বুঝতে পারিনি। প্যানভিক? ব্যান্ডউইথের কথা বলছি ব্যান্ডউইথ স্যার। ও, ব্যান্ডউইথ। আচ্ছা, আসলে কি এখানে যে টপিকস গুলো ছিল এইটা ডিসকাস করতে গেলে আসলে ক্লাসে পসিবল না। হ্যাঁ, ব্যান্ডউইথটা হচ্ছে যে ইন্টারনেটের যে আহ, আহ, সরবরাহ সিস্টেম। হ্যাঁ, যে একটা জায়গা থেকে ইন্টারনেটটা বা আমরা যে নেটটা ইউজ করি, আমি সহজভাবে বোঝাই যে আমরা যে নেটটা ইউজ করি সেই নেটটা যে কোনো জায়গা থেকে তৈরি হচ্ছে, আর আমরা কি করছি, ব্যবহার করছি, তাই না? তাহলে কোনো একটা জায়গা থেকে নেটটা তৈরি হচ্ছে, সেইটা যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, এটা হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, এখন এই ছড়ানোর হচ্ছে বিভিন্ন প্রসেস আছে, যেমন বললাম যে ন্যারো ব্যান্ড আছে, ভয়েস ব্যান্ড আছে, ব্রডব্যান্ড আছে, 3 ধরনের ব্যান্ডউইথ আমরা ব্যবহার করি। তো এই ব্যান্ডউইথটা আসলে মোটা দাগে আমরা মনে রাখি যে ইন্টারনেটের স্পিড বা ইন্টারনেটের সরবরাহ যেটা, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, কারণ এটা এখন ডিসকাস করার মতো টাইম আসলে আমার কাছে এখন নাই। সো পরবর্তী কোনো ক্লাসে যদি এই টপিকসটা আসে তো অবশ্যই আলোচনা করা যাবে। হ্যাঁ স্যার আমাদের কি সব বুঝে থাকলে আমরা স্যার লিখে একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যারা যারা হ্যান্ড রেজ করেছেন তাদেরকে আমি ডাকছি, তারা এক এক করে হচ্ছে হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, কোশ্চেন আপনি করতে যদি পারেন। একটু কোঅপারেট করেন। হ্যাঁ, জি জি, অবশ্যই। কামরুন নাহার, আপনার কি কোনো কোশ্চেন ছিল? আপনি হ্যান্ড রেজ করেছিলেন। যদি কেউ আচ্ছা, রেসপন্স না করে আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, মেহনাজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে আজকে একটু লেট করে জয়েন করছি, তো তো প্রথম থেকে প্রায় 20-25 মিনিট মতো যা বলছেন তা আমি অ্যাকচুয়ালি পাই নাই। আমাদের সম্ভবত রেকর্ড থাকবে ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাস রেকর্ডিং আপনি 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। ও আচ্ছা। জি। ওকে, নেক্সট।
অর্থী চক্র থ্যাংক ইউ স্যার। অত্রি। থ্রি। স্যার, আপনি যে মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সুবিধা এবং অসুবিধাগুলো বলেছেন, এগুলো কি মানে মেইন সুবিধা এবং অসুবিধাগুলো? না না, মেইন বলতে কি আমরা আসলে, আমি কি বললাম যে আইসিটির যতটা সুবিধা আছে ততটা অসুবিধা আছে। তো আইসিটি শুধুমাত্র যে এই পয়েন্টগুলো আমি বললাম বলে শুধু এটাই সুবিধা এরকম না, আরো অনেক সুবিধা আছে বা আরো অনেক অসুবিধাও আছে। আমি জাস্ট মোটা দাগে যেগুলো আমাদের সচরাচর চোখে পড়ে সেটা আমি আর কি দেখানোর চেষ্টা করেছি। বাট এটা ছাড়াও কিন্তু সুবিধা আছে, এর বাইরেও কিন্তু অসুবিধাও আছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আরিয়ান। স্যার উইল ইউ হ্যাভ মক টেস্ট? আচ্ছা, মক টেস্ট আপনাদের ড্যাশবোর্ডে আপডেট হয়ে যাবে। আজকের ক্লাস সম্পর্কে একটু প্রশ্নটা থাকলে ভালো হয় আর কি। যাদের আজকে ক্লাস সম্পর্কে প্রশ্ন আছে তারা এখন করেন, এরপর স্যারের যাওয়ার পর হচ্ছে আমরা বাকি কোশ্চেনগুলো অ্যানসার করব। স্যার যাদের কোনো কোশ্চেন নেই তারা একটু যেতে পারেন। জি, আপনার কোনো সমস্যা না থাকলে আপনি যেতে পারেন। আচ্ছা, পারভিন আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে ক্লাস নিয়ে তেমন একটা কোনো প্রবলেম নাই, তবে কালকে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমাদেরকে বলছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে পারেনি তাদেরকে আজকে নাকি কি বলে দিবে কিভাবে জয়েন হতে হবে। মানে আচ্ছা, আমি এটা নাই। ক্লাস শেষে আলোচনা করা হবে। তাহমিদ নাফিস। এখন আপাতত ক্লাসের আসসালামু টপিক। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আপনি যে আজকে আমাদের এগুলা করাইলেন, মানে এগুলা মানে এক্সট্রা করে করাইলেন, মানে এগুলোর থেকে কি মানে আমাদের আইসিটি অলিম্পিয়াডে কোশ্চেন থাকবে? হ্যাঁ, এখান থেকে আইসিটি অলিম্পিয়াডে কোশ্চেন থাকবে এবং এটা মনিটর ভাই ভালো বলতে পারবে। আর আমাদের তোমাদের একটা বইও দেওয়া আছে তোমাদের ড্যাশবোর্ডে। আপনাদের বই প্লাস হচ্ছে আজকের লেকচার, এই সবগুলোর সাথেই আর কি আপনাদের কোশ্চেনগুলো করা হবে। স্যার ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া খান। স্যার, আর আমি বলতে চেয়েছিলাম যে এক্সাক্ট পিডিএফটা দেওয়া হবে নাকি ই রেকর্ডিংই শুধু দেওয়া হবে? রেকর্ডিং দেওয়া হবে, পিডিএফ আপনাদের দেওয়া হবে। কিন্তু এক্সাক্ট কোন লিঙ্ক জায়গায় নিতে পারি পাওয়া স্যার? যাবে? জি। কিন্তু এক্স্যাক্টলি লিঙ্ক কোন নিতে পারি জায়গায় স্যার? পাওয়া যাবে? আচ্ছা, ক্লাস রিলেটেড প্রশ্ন এখন করেন, স্যার চলে যাওয়ার পর হচ্ছে বাকি কোশ্চেন করতে পারবেন। ওকে। আচ্ছা। এখন লিঙ্ক নিতে পারি স্যার? হ্যাঁ, আপনি লিভ নিতে পারেন। আর কি কোনো ক্লাস রিলেটেড কোশ্চেন আছে কারো? স্যার, হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আইওটি, ইন্টারনেট অফ থিংস এন্ড গ্রিন ডিজিটালাইজেশন, এটা একটু কি বলবেন? আইওটি কিন্তু একটা ব্যাপক এটা একটা ক্লাস দরকার বলটা বোঝাতে গেলে, কিন্তু আমি সংক্ষেপে বলি আইওটি হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমার যে যে জিনিসগুলো দরকার, ঠিক আছে, সেটাকে আমরা সংক্ষেপে আইওটি বলি। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, আই থিংক স্যার আর হ্যালো। হ্যাঁ, আচ্ছা, আর গ্রিন হ্যাঁ হ্যাঁ, আর আননো কে যেন একটা ছিল। আননোন। একটু প্রাইভেট কারণের জন্য ইউজার নেম। স্যার আমাদের যে আজকে যে ক্লাসটা হয়েছে, এই ক্লাস আর ওই বই মিলে কি মক টেস্ট গুলো হবে? জি জি, মক টেস্ট বা পিডিএফ পাবো কিনা এই প্রশ্নগুলো একটু ক্লাস পরে শেষে করাবো, হ্যাঁ। ক্লিয়ার করবে। ক্লাসে যেগুলো আলোচনা হয়েছে বা ক্লাস টপিকস নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ নিতাম। আচ্ছা, ক্লাস স্যার। রিলেটেড কারো কোনো কোশ্চেন হ্যালো। আছে? স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে জি। ব্যান্ডউইথটা নিয়ে একটু বলতে পারবেন? আচ্ছা, যেটা বললাম কত টাইপসের ওটা ওরকম? ব্যান্ডউইথটা হচ্ছে কি একটা এখানে কিছু ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল বিষয় আছে এবং কিছু টাইপ আছে, যেটা আরো একটা ক্লাস দরকার এটা আসলে শেয়ার করতে গেলে। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে ইন্টারনেটের যে ফ্লোটা, হ্যাঁ, আমরা যে কি পরিমাণে ইন্টারনেট ইউজ করছি বা করতে পারি, এই রিলেটেড কথাবার্তাই হচ্ছে ব্যান্ডউইথ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইটস এ কম্পিউটারটা 1949 সালে যেটা গঠিত হয়েছিল, এটা একটু বৈশিষ্ট্যটা বলে দিবেন, বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমি তোমার তাহলে একটা হোমওয়ার্ক দেই। হ্যাঁ, তুমি হচ্ছে
গুগল ক্রোম ইউজ করে তুমি এটা সার্চ করবে, ঠিক আছে? সার্চ করে যদি কোনো ইনফরমেশন পাও তাহলে সেটা আমাদের গ্রুপে শেয়ার করবে।